গভীর জঙ্গল, আর সেই জঙ্গলেই রয়েছে হাজারো বছরের পুরনো এক প্রথা। অন্যদিকে ছোট্ট শান্ত সুন্দর একটা গ্রামে কালী আর অনু থাকত। তাদের ছোট্ট একটা সংসার। অনু 9 মাসের গর্ভবতী। তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন। আর এরপরেই তারা চলে যায় সেই জঙ্গলে, সেই হাজারো বছরের পুরনো প্রথা পালন করার জন্য। কিন্তু তারপরেই তাদের সাথে এমন কিছু ঘটে যেটা আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না। আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা একটা ড্রামা থ্রিলার মুভি। পুরো মুভিটা একেবারে সাধারণভাবেই চলে, কিন্তু শেষের ক্লাইম্যাক্সটা এতটাই ভয়াবহ ছিল আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আপনি শুধু ভাববেন এমনটাও হতে পারে। মুভির শুরুর দিকটা একটু বোরিং লাগতে পারে, তাই ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি কোলাইসেবাল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই তামিলনাড়ুর ছোট্ট একটা সুন্দর গ্রামকে দেখানো হয়, আর সেখানেই বাড়িতে বসে অনু এবং তার আরও কয়েকজন সাথী টিভি দেখছিল। আর তারা আসলে একজন সিঙ্গারের গান দেখছিল। তারা সবাই সেই গায়কের ভক্ত ছিল। এদিকে দেখা যায় তখনই অনুর শাশুড়ি ব্যাগে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। বাইরে আসতে হঠাৎ করেই তার চোখ পড়ে সে একটা মোরগ বেঁধে রেখেছিল, কিন্তু সেটা কোনোভাবে ছুটে গেছে। এরপরেই দেখতে পায় উঠানের এক কোণে যেয়ে সে চুপ করে বসেছিল। অন্যদিকে কালীর মা কালীর সাথে রাগারাগি করে, কারণ সে সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। কালীর মা মোরগটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তার সাথে পেরে ওঠে না। একটু পরেই কালীর বন্ধু কুমার আর রাজু সেখানে চলে আসে। কালীর মা তাদের বলে সেই মোরগটা ধরার জন্য। কুমার আর রাজু বলতে থাকে মোরগটা দরকার হবে কালীর, আর মোরগ ধরতে হবে আমাদের। যাই হোক, তারা অনেক কষ্টে মোরগটাকে ধরেই ফেলে অবশেষে। কিছুক্ষণ পরেই কালাইয়ের এক দুঃসম্পর্কের বোনের জামাই কুমার আর রাজুর কাছে আসে আর বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। আসলে তারা আজকে জঙ্গলের একটি মন্দিরে যাবে, সেখানে যেয়ে তারা একটা প্রথা পালন করবে। সেটারই আয়োজন করছিল তারা। কিন্তু সেখানে কুমার আর রাজু দেখতে পায় সবাই যার যার মতো তৈরি হলেও এখন পর্যন্ত কালী শুয়ে শুয়ে মোবাইলই চালাচ্ছিল, রেডি হয়নি। কালীকে তারা জিজ্ঞেস করে তুমি কখন যাবে, এখন পর্যন্ত রেডি হওনি কেন, গোসল পর্যন্ত করনি? কালী বলে আমি কি তোমাদের মতো সিঙ্গেল নাকি? তোমরা তো চাইলে হুট করে রেডি হয়ে চলে যেতে পারো। আমার একটা সুন্দরী স্ত্রী রয়েছে, আমার স্ত্রী আগে কাজ শেষ করে রেডি হবে, তারপরে আমি রেডি হব। আর এভাবে দুই বন্ধুকে সে খোঁচা মারতে থাকে। তখনই সেখানে অনু চলে আসে আর তাদের চা লাগবে কিনা সেটা জিজ্ঞেস করে, কিন্তু কালী আগেই বলে দেয় ওরা চা খাবে না, তোমাকে এই অবস্থায় আর কষ্ট করতে হবে না। যদিও কুমার আর রাজু চাটা খেতে চাইছিল, কালী তাদের পাঠিয়ে দেয় যে তোমরা আগে যেয়ে তাড়াতাড়ি সবকিছু শেষ করো, আমরা আসছি। একটু পরেই সেই মন্দিরের উদ্দেশ্যে কুমার আর রাজু বাইক নিয়ে বের হয়ে যায় এবং তাদের বাড়ির সবাই একটা ট্রাকে করে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। সেই বাড়িতে থেকে যায় কালী আর অনু। কিন্তু হঠাৎ করে পুজোর জন্য জ্বালানো প্রদীপটা নিভে যায়। এরপরেই দেখা যায় কাবিয়া সকাল সকাল কাজে বের হয়। তার মা তাকে ডেকে বলে দুপুরের খাবারটা নিয়ে যাও, আজকে একটু লেট হয়ে গেছে। তারপরও তুমি সেই জঙ্গলের রাস্তা দিয়ে যেও না, মেন রোড দিয়ে যেও। কাবিয়া বলে কিছু হবে না, দিনের বেলাতে। কাবিয়া যেতে শুরু করে, আর এরপরেই সে তার কথা মতোই জঙ্গলের রাস্তা দিয়ে যায়। আসলে অনেকে বলে এই জঙ্গলে অনেক ভয়ানক কিছু থাকে, এই জন্য কেউ এই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যেতে চাইতো না। কিন্তু কাবিয়া এসবে বিশ্বাস করত না, এই জন্য সে চলে যায় জঙ্গলের ভেতর দিয়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করেই একটি মেয়ের ভয়ানক চিৎকার শুনতে পায়, আর এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে। সে দৌড়ে পালিয়ে যায়। এদিকে কালীর বাড়ির লোকেরা যখন সেই প্রথা পালন করার জন্য যাচ্ছিল, ছোট্ট একটি মেয়ে জিজ্ঞেস করে এই নিরাইচুলি প্রথাটা আসলে কি? তখন এক বৃদ্ধ মহিলা বলতে শুরু করে আসলে অনেক বছর আগে নন্দন নামের একজন রাখাল এই জঙ্গলে গিয়েছিল গরু চড়াতে। গরুগুলোকে ঘাস খেতে দিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। এরপরে বিকেলে যখন তার ঘুম ভাঙে, সেই গরুগুলোকে দেখতে যায়। সে যখন একটু পাশেই পাহাড়ের দিকে যায়, তখনই সে হতবাক হয়ে যায়, কারণ সেখানেই বসেছিল নিরাইচুলি দেবী, আর যে সেই গরুগুলোকে খেয়ে ফেলেছিল। সে ভয়ে দৌড়ে গ্রামে চলে যায়। এরপরে গ্রামের মানুষকে যখন সবকিছু খুলে বলে, তারা আবারও সেখানে আসে দেখার জন্য যা আসলে কি হয়েছে। আর ঠিক তখনই দেখতে পায় নিরাইচুলি দেবীর একটি মূর্তি সেখানে রয়েছে, যার চোখ খোলা এবং সে গর্ভবতী অবস্থায় ছিল। আর তখনই তারা বুঝতে পারে আসলে এই দেবী গর্ভবতী হওয়ার কারণেই সেই গরুগুলো খেয়েছে। আর এরপরে থেকেই এই গ্রামের সব মহিলারা যখনই গর্ভবতী হয় 9 মাসের সময় সেই নিরাইচুলি দেবীর মন্দিরে আসে এবং পুজো করে, এছাড়া মোরগ বলি দেয়।
যাতে করে তাদের সন্তান সুস্থ সবল হয়। আর এই প্রথা বছরের পর বছর ধরে চলে আসছিল। বাচ্চা মেয়েটি বলে, আমার তো শুনেই কেমন ভয় লাগছে, না গেলেই হতো না? তখন বৃদ্ধ মহিলা বলে, হ্যাঁ, জঙ্গলটা একটু ভয়ানক, কিন্তু ভয়ের কিছু নেই, আমরা সবাই তো আছি। এছাড়া নিরাইসুলি দেবী রয়েছে যে আমাদের রক্ষা করবে, টেনশন করো না। এদিকে বাড়িতে অনু আর কালীকে দেখা যায় একসাথে বসে গল্প করছিল। আসলে তারা একটু পরে বের হবে। প্রথমেই কালী অনুকে নিয়ে হসপিটালে যাবে, তাকে ডক্টর দেখাবে, আর তারপরে তারা যাবে সেই জঙ্গলে প্রথা পালন করার জন্য। অনু কালীকে জিজ্ঞেস করে, তোমার ছেলে বাবু পছন্দ না মেয়ে বাবু? কালী বলে, যে কোনো একটা হলেই হবে, কিন্তু আমি চাই যেন সেই ছেলেটা আমার মতো সুন্দর এবং ট্যালেন্টেড হয়। অনু বলে, তাই তুমি কি নিজেকে সেটাই মনে করো? কালী বলে, আমি যদি সুন্দর আর ট্যালেন্টেড নাই হতাম তাহলে তুমি আমার প্রতি ইমপ্রেস হলে কেন? এভাবেই তারা দুষ্টুমিষ্টি গল্প করতে শুরু করে। এরপরেই অনু বলে, যদি ছেলে হয় তাহলে আমার বাবার নামের নাম রাখবো, আর যদি মেয়ে হয় তাহলে আমার মায়ের নামে। কালী বলে, অবশ্যই, আমার তো আপন বলতে কেউ নেই, তারাই আমাদের আপনজন। এরপরেই অনুর মনটা একটু খারাপ হয়ে যায়, আর অনু বলে, কালী, ওই গ্রামে না গেলে হতো না? আমরা কি এই গ্রামে থেকে কাজটা করতে পারি না? কালী বলে, আমার ফ্যাক্টরিটা ওই গ্রামের পাশেই, আর আমাদের বেবির জন্য হলেও তো চাকরিটা লাগবেই, তুমি টেনশন করো না। অনু আর কালী কোন গ্রামের কথা বলছিল, আর কেনই বা অনু সেখানে যেতে চাইছিল না, সেটার উত্তর আমরা পরে পাবো। কালী তাকে বলে, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, যাও তৈরি হয়ে নাও। আর এরপরেই তারা রেডি হয়ে যায়। এদিকে কুমার আর রাজু এছাড়া তাদের বাড়ির সকল লোকেরা সেই জঙ্গলে মন্দিরের কাছে চলে এসেছিল। পুজোর জন্য যেসব জিনিসপত্র আনা হয়েছিল, এছাড়া ভোজনের জন্য সবকিছুই সেখানে ধীরে ধীরে নামানো হয়। এদিকে দেখা যায় সেই জঙ্গলের আশপাশটা ছিল একেবারেই নীরব, আর তারা জঙ্গলের সেই উঁচু নিচু পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল সেই মন্দিরের দিকে। এদিকে কালী তখন গোসল করছিল। অন্য একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিছুক্ষণ ভাবার পরে সে মিনাকে কল করে। এই মিনা হচ্ছে অনুর বান্ধবী। অনুর কলটা পেয়ে মিনা অনেক খুশি হয়ে যায় আর বলে, কতদিন পরে তোমার কণ্ঠ শুনলাম, তুমি কেমন আছো? আর কালী তোমার কেমন খেয়াল রাখছে? অনু বলে, কালী আমাকে অনেক ভালোবাসে, আর আমরা ওই গ্রামেই যাচ্ছি। মিনা বলে, এ তো খুব ভালো কথা, কবে আসছো? আমিও তোমার সাথে দেখা করব। অনু বলে, না না, এখন আসার দরকার নেই, আমরা এখন থেকে সেখানেই থাকবো। আমি তোমাকে একদিন খবর পাঠাবো, তখন চলে এসো। এছাড়া অনু তার খুশির সংবাদটাও দেয় যে সে 9 মাসের গর্ভবতী। এটা শুনে মিনা অনেক বেশি খুশি হয়, আর এরপরেই তারা ফোন রেখে দেয়। এদিকে কুমার আর রাজুকে দেখা যায় দুজনেই জঙ্গলের সেই উঁচু নিচু পানিপথ দিয়ে পুজো এবং খাবারের জিনিসগুলো আনতে আনতে একেবারে হাঁপিয়ে গিয়েছিল। আর তারা বলছিল কবে যে তাদের বিয়ে হবে আর তারা এরকম একটা পুজো করতে হবে, সেই আশায় দিন গুনছে। এদিকে রত্নামকে দেখা যায় তার ছোট্ট ছেলেকে নিয়ে স্কুটি করে কোথাও যাচ্ছিল। এদিকে কিছুক্ষণ পরেই অনু খুব সুন্দর হয়ে তৈরি হয়ে বের হয়ে পড়ে সেখানে যাবার জন্য। গ্রামের একজন মহিলা অনুকে দেখার পরে বলে, বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার বাচ্চাটাও যেন তোমার মতোই হয়। আর এভাবেই তাকে আশীর্বাদ দিয়ে দেয়। এরপরেই তারা বাইক নিয়ে রওনা হয়ে যায়। এদিকে শঙ্করকে দেখা যায় যে মদের দোকানের সামনেই বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তার কাছে একটা কল আসে আর বলে, পৌঁছে গেছে, আমিও আসছি। এরপরেই তারা কয়েকজন বাইক নিয়ে কোথাও যেতে শুরু করে। এদিকে কালী আর অনুকে দেখা যায় গল্প করতে করতে তারা যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করেই অনু কেমন যেন চোখে ঝাপসা দেখতে শুরু করে। সাথে সাথে কালী বাইক থামিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। এরপরেই একটু পানি এনে তার চোখে ছিটিয়ে দেয়। ধীরে ধীরে অনু স্বাভাবিক হয়। আসলে অনুর মাথাটা হঠাৎ করে অনেক বেশি ঘোরাচ্ছিল, এই জন্যই এমনটা হয়েছে। কালীর সাথে সাথে অনুকে ডক্টরের কাছে নিয়ে যেতে শুরু করে। আরও কিছু দূর যাওয়ার পরে কালী খেয়াল করে অনুর মনটা খারাপ। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। অনু কিছুই বলে না। কালী তাকে আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে আমাকে খুলে বলো, নাহলে আমি বুঝবো কিভাবে যে তোমার মন খারাপ কেন? অনু বলে, আমি জানি না, কিন্তু আমার মনটা ভালো লাগছে না, আমার কেন জানি সেই জঙ্গলে যেতে ইচ্ছে করছে না। কালী বলে, টেনশন করো না। অনু বলে, চলো না আমরা ফিরে যাই, আমার সেই জঙ্গলে একদমই যেতে মন চাইছে না। কালী বলে, সব পুজোর ব্যবস্থা করা হয়েছে আর সব আয়োজন তো আমাদের জন্যই করা হয়েছে, সেখানে আমাদের সন্তানের জন্য প্রার্থনা করা হবে, তুমি টেনশন করো না, আমি সবকিছু মানিয়ে নেব, সবকিছু দেখবে ঠিকঠাক হয়ে গেছে, তুমি একদম টেনশন করো না। অনু বলে, ঠিক আছে। এরপরে তারা আবারও যেতে শুরু করে।
এদিকে শঙ্কর এবং তার সাথে থাকা আরও কিছু লোকদের দেখা যায় বাইকে করে তারাও সেই জঙ্গলে আসে। জঙ্গলের একটু ভেতরে আসতে শুরু করে। আর তখনই দেখা যায় সেখানে আগে থেকে আরও কয়েকজন লোক ছিল। আসলে তারা সেখানে একটা মদের আড্ডা দেবে, এই জন্য মদ কিনে নিয়ে এসেছিল। আর সেখানে মদ খাওয়ার ব্যবস্থা করে তারা। দেখা যায় সেখানে সবাই বসে কার্ড খেলছিল আর গল্পগুজব করে মদ খাচ্ছিল। কিন্তু শঙ্করকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। কিছু একটা নিয়ে সে বারবার চিন্তা করছিল আর এদিকে সেদিকে তাকাচ্ছিল। এদিকে দেখা যায় কালীর বোনের জামাই কালীর মাকে বলছিল, বিয়ের সময় আপনি আমাকে বলেছিলেন 5 ভরি স্বর্ণ দেবেন, এখনো সেটার 3 ভরি বাকি, সেটা কবে দেবেন? কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে ঠিক হবে, আমাকে সেখানে সেই স্বর্ণগুলো দিতে হবে। কালীর মা বলে, দেখি কি করা যায়, আমি বাড়ি গিয়ে তোমাকে জানাবো। তখনই কালীর বোনের জামাই আক্ষেপ করতে থাকে, এভাবে বলতে বলতে আপনি এতগুলো বছর কাটিয়ে দিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই স্বর্ণ দেবার কোনো নামই নেই। এদিকে আবারও শঙ্করকে দেখানো হয়, যার কোনো কিছুতেই যেন মন বসছিল না। একটু পরেই দেখা যায় শঙ্কর একটু দূরে যেয়ে সিগারেট টানতে শুরু করে এবং জঙ্গলটা ভালো করে দেখছিল। এদিকে কালী দেখা যায় অনুকে নিয়ে হসপিটাল থেকে আবারও আসার সময় একটা দোকানে থামে। সেখানে তাকে সোডা খাওয়ায়, কিন্তু অনুর সেটাও ভালো লাগছিল না। আসলে অনুর কেন জানি মনেই চাইছিল না যে আজকে সেই মন্দিরে যাবে পুজো করার জন্য। কিন্তু কালী তাকে বারবার সাহস দিচ্ছিল যে কিছুই হবে না। এরপরে তারা আবারও যেতে শুরু করে। এদিকে কুমার, রাজু এবং কালীর বাড়ির সব লোকেরা সেখানে বসে গল্পগুজব করছিল আর পুজোর সব আয়োজন করছিল, রান্না করছিল, কারণ সেখানে পূজারি আসতে আরও অনেকটা সময় বাকি ছিল। এদিকে রত্নাম এবং তার ছেলেকে দেখা যায় একটি দোকানে এসে বসে। তখনই একজন লোক এসে রত্নামকে বলে, সব ব্যবস্থা হয়ে গেছে। তখনই রত্নামের মনটা আবারও খারাপ হয়ে যায়। এরপরে সেই লোকটা বলে, তুমি যদি সবকিছু থেকে এইভাবে হাল ছেড়ে দাও তাহলে কিভাবে হবে? সব ব্যবস্থা হয়ে গেছে, কাজটাও হয়ে যাবে, তুমি শুধু সেখানে চলে যাও। রত্নাম এবং তার ছেলে আবারও যেতে শুরু করে। এদিকে দেখা যায় কালী আর অনু সেই জঙ্গলের এরিয়াতে পৌঁছে গিয়েছিল। আসলে মেন রোড থেকে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে অনেকটা পথ যেতে হয় সেই মন্দিরে পৌঁছানোর জন্য। কালী আর অনু জঙ্গলের মাঝ দিয়ে হাঁটতে শুরু করে। অনু সেই জঙ্গলের পানিতে যখনই পা রাখে তখনই দেখা যায় সেই জঙ্গলে যত পশু পাখি ছিল হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শুরু করে। অনুর এই বিষয়টা আবারও খুব খারাপ লাগে। তার কাছে মনে হয় কোনো অশুভ কিছু ঘটতে যাচ্ছে। বরাবরের মতো কালী তাকে শান্ত করে আর বলে, চলো তো, কিছুই হবে না, এত দূর চলে এসেছি, কিছু হয়েছে? অনু তারপরেও বলে, কেন জানি আমার মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছি। কালী বলে, আরে এগুলো আমাদের ভুল ধারণা, এমন অনেক জায়গায় আছে যেখানে গেলে আমাদের মনে হয় সেখানে আমরা আগেও এসেছি, সেই কাজটা করেছি, আসলে এগুলো কিছুই নেই। এরপরেই তারা সেই মন্দিরের কাছে চলে আসে। সেখানে আসার পরে অনু যখন নিরাইচুলি দেবীর মূর্তিটা দেখে তার কাছে বিষয়টা আবারও একটু অদ্ভুত লাগে। সে একটু চিন্তায় পড়ে যায়। তার কাছে মনে হচ্ছিল এইসব কিছু সে আগেও দেখেছে। কালী তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? অনু বলে, কিছু না। কালী বলে, এখানে এসে পুজো দেওয়াটা আমাদের গ্রামের একটা পরম্পরা, প্রথা, এটা অনেক বছর ধরে চলে আসছে, যুগের পর যুগ। তুমি টেনশন করো না, এখানে সবাই আসে, আমাদের কিছুই হবে না। সেখানে আসতেই কালীর মা তাকে জিজ্ঞেস করে, তোমাদের এত দেরি হলো কেন আসতে? কালী বলে, হসপিটাল অনেক লম্বা সিরিয়াল ছিল, এই জন্যই লেট হয়ে গেছে। সেখানে আসার পরেই অন্য রান্নার কাজে হাত লাগায়। অন্যদিকে কালী তার দুলাভাইয়ের সাথে অন্যদিকে গল্প করতে যেতে থাকে। তখন অনু তাকে সাবধান করে দেয় কোনোভাবেই যেন আজকের দিনে সে মদ না খায়। এদিকে কিছু দূর আসার পরেই দেখা যায় রত্নামের স্কুটির তেল শেষ হয়ে গেছে। রত্নাম এবং তার ছেলে স্কুটি ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপরেই আবারও শঙ্করকে দেখানো হয় যে জঙ্গলের মাঝেই এদিক ওদিক খালি ঘোরাফেরা করছিল আর চিন্তার ছাপটা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কি নিয়ে এত চিন্তিত সেটা আমরা একটু পরেই জানতে পারবো। শঙ্কর এরপরেই তার বন্ধুদের সাথে এসে মদ খেতে শুরু করে। এদিকে দেখা যায় কুমার, রাজু, কালী এবং তার দুলাভাই সবাই বসে একসাথে গল্প করছিল। এদিকে কালীর মা রান্না করছিল, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় আশেপাশে অনু নেই। সে চিন্তিত হয়ে পড়ে যে অনু কোথায় গেল। এদিকে শঙ্করকে আবারও চিন্তায় উঠে দাঁড়াতে দেখা যায় আর বলে, তোমরা থাকো, আমি একটু আসছি। একজন বলে, তুমি এতবার ঘোরাফেরা কেন করছো, কি নিয়ে এত চিন্তা করছো? শঙ্কর বলে, কিছু না। এদিকে দেখা যায় অনু একটু সামনে চলে এসেছিল, একাই হাঁটছিল রোড দিয়ে। এদিকে শঙ্কর আবারও একটু দূরে এসে সিগারেট টানছিল, কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে সে পেছনে তাকায়। এর একটু পরেই দেখা যায় কালীর মা অনুকে ডাকতে ডাকতে সেই দিকেই চলে এসেছিল। একটু পরেই অনুর সামনে চলে আসে আর বলে, আসলে সে একটু হালকা হতে গিয়েছিল। অনুর মা বলে, জায়গাটা তেমন একটা ভালো না, এদিক সেদিক একা একা ঘোরাফেরা করো না, চলো আমার সাথে। এদিকে কুমার আর রাজু কালীকে প্রশ্ন করে, তুমি অনুকে ইমপ্রেস করলে কিভাবে?
এত সুন্দর একটা মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হলো কি করে? আমাদের একটু টিপস দাও, আমাদেরও তো বিয়ে করতে হবে। কালী বলে, আমি ওকে ইমপ্রেস করিনি, উল্টো ওই আমাকে ভালোবাসার কথা বলেছে। এই কথাটা কুমার আর রাজু একেবারে বিশ্বাস করে না, তারা হেসেই উড়িয়ে দেয়। কালী বলে, অনু আসলে তাকেই জিজ্ঞেস করো। একটু পরে অনু সেখানে চলে আসে। অনু তাদের সাথে গল্পে যোগ দেয়। কুমার আর রাজু অনুকে প্রশ্ন করে, ভাবি তুমি কি সত্যি সত্যি কালীকে প্রপোজ করেছিলে প্রথম? অনু বলে, ও কালী এটাই বলেছে। কালীর মাও সেখানে এসেছিল। অনু বলে, জানো মা ও কি বলেছিল প্রথমে? এরপরেই অনু সবাইকে বলতে শুরু করে যে তার আর কালীর প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল। অনু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল। অনু দেখা যায় পড়ছিল, তখনই তার ফোনে একটা কল আসে। কলটা করেছিল কালী। অনু জিজ্ঞেস করে, কে? কালী তখনই বলে, আমার নাম কালী, আমি সিঙ্গাপুরে থাকি। সিঙ্গাপুরে যাবার 1 সপ্তাহ পরেই জানতে পারি আমার মা মারা গেছে। আমি আমার মায়ের শেষক্রিয়াতেও আসতে পারিনি। 1 বছর পরে যখন এসেছি তখন আমি আমার মায়ের কিছুই ধরে রাখতে পারিনি। আপনার কাছে যে সিমটা রয়েছে সেটা আমার মা ব্যবহার করত। আমি এই সিমটাকে আমার মায়ের স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। সিমটা কি আপনি আমাকে দিতে পারবেন? অনু বলে, সেটা তো সম্ভব নয়। আসলে এই সিমটা কেনার পরে এর নাম্বার আমি আমার সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সবাইকে দিয়ে দিয়েছি। এখন তো সেটা আর সম্ভব নয়। কালী তাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করে। অনু বলে, আমি তো বললাম পারবো না, এমন একটা অযৌক্তিক অনুরোধ কেন করছেন? কালী এর পরেই বলে, ঠিক আছে, তাহলে একটা কথা রাখুন আমার। আসলে আমার সবথেকে পছন্দের কাজ ছিল যখনই আমি কাজের ফাঁকে সময় পেতাম আমার মাকে কল করে তার সাথে কথা বলতাম। আমার মাকে আমি অনেক বেশি এখন মিস করি। তাই আমি চাইছিলাম আমি যখন ফ্রি থাকবো আমি তখন আপনার মোবাইলে কল করব। আপনাকে কথা বলতে হবে না, আপনি শুধু ফোনটা রিসিভ করে রেখে দেবেন। আমি আমার মতো কথা বলে ফোন কেটে দেব। কথাগুলো একেবারেই অদ্ভুত লাগে অনুর। এ কেমন বিষয়? কিন্তু তারপরও কালী যেহেতু তাকে বারবার রিকোয়েস্ট করছিল, অনু বলে, ঠিক আছে। এরপরে অনু সেটাই করে। কালী ফোন দিলে সে শুধু রিসিভ করে রেখে দেয়। আর এরপরেই কালী তার মতো কথা বলে ফোনটা রেখে দেয়। এভাবেই কয়েকদিন চলে। এরপরেই অনুর মনে প্রশ্ন জাগে যে এই ছেলেটা ফোন দিয়ে একা একা কী কথা বলে। তার কৌতূহল জাগে। এই জন্য চুপি চুপি অনু কথাগুলো শুনতে শুরু করে। কালীর কথাগুলো তার অনেক ভালো লাগে। মায়ের সাথে কেউ এরকমভাবে কথা বলে সেটা অনুর জানা ছিল না। আসলে কালী তার মাকে অনেক ভালোবাসত, সে তার অনেক টেক কেয়ার করত। অনু তার কথাগুলো থেকে এটাই বুঝতে পারে। অনু এরপর থেকে রেগুলার কালীর কথা শুনত, কিন্তু লুকিয়ে লুকিয়ে, তাকে জানতে দিত না, আর একাই নিজে নিজে হাসত। এরপরেই অনুর বান্ধবী মিনার সাথে তার দেখা হয়। মিনা তাকে বলে, কি ব্যাপার, আজকাল তোমাকে অনেক বেশি খুশি খুশি লাগছে, কি হয়েছে? আর আজকে তোমাকে দেখতে সুন্দরও লাগছে। তখনই অনু বলে, আর একটা ছেলে রয়েছে যে রেগুলার আমাকে কল করে, নাম কালী, আর একা একাই সে কথা বলে। এটা নাকি তার মায়ের সিম ছিল। মিনাও বলে, ব্যাপারটা তো ইন্টারেস্টিং। এভাবেই দুই বান্ধবী কালীকে নিয়ে কথা বলতে শুরু করে। অনু বলে, কিন্তু এরপরে হঠাৎ করে 3 দিন ধরে কালীর আর কোনো কল আসে না। কালীর কল না পেয়ে অনু মনে মনে উতলা হয়ে ওঠে। কেন জানি তার কোনো কিছুই ভালো লাগছিল না। সে শুধু চাইছিল কালী যেন ফোন করে। এরপরে হঠাৎ করেই একটা কল আসে। সাথে সাথে ফোনটা রিসিভ করে অনু। আসলে ফোনটা করেছিল মিনা। মিনা তাকে বলে, কি ব্যাপার বলো তো? আমি তো কল করলে তুমি সহজে ফোন ওঠাও না, আর আজকে রিং হওয়ার সাথে সাথেই ফোনটা উঠালে। তুমি কি অন্য কারো কল আশা করছিলে? অনু বলে, চুপ থাকো তো, তুমি ইঞ্জিনিয়ারিং না পড়ে পুলিশে ভর্তি হও, পুলিশের মতো জেরা শুরু করেছ। সে ফোনটা রেখে দেয়। এভাবেই আরও একদিন কেটে যায়। এরপরে হঠাৎ করেই কালী যখন কল করে, অনু বলতে থাকে, আপনি কেমন মানুষ বলুন তো? 3 দিন ধরে কোনো খোঁজ নেই, আপনি কল কেন করছিলেন না? কালী বলে, সরি, আপনি কি বললেন আমি ঠিকঠাক বুঝতে পারিনি। এরপরে অনু বুঝতে পারে তার তো এইসব বলা উচিত না, একেবারেই উচিত না। তখন সে কথা ঘুরিয়ে ফেলে যে আপনাকে নয়, অন্য একজনকে বলেছি। এরপরে কালী আবার তার মায়ের সাথে কথা বলতে শুরু করে, আর যথারীতি অনু কথাগুলো লুকিয়ে শুনছিল। কালী বলে, জানো মা, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 3 দিন ধরে আমি হসপিটালে ছিলাম। তুমি মারা গেলে কেন মা? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ ছিল না। এখন আমি একেবারেই একা। 3 দিন ধরে আমি হসপিটালে একা পড়েছিলাম, অনাথের মতো। আমার খুব কষ্ট হচ্ছিল। কথাগুলো শুনে অনুর চোখ বেয়ে একাকায় পানি পড়তে শুরু করে। কালীর জন্য তার অনেক মায়া হতে শুরু করে। এদিকে কালী বলে, তুমি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছ, বাবা মারা যাওয়ার পরে থেকে। তোমার কষ্ট দূর করার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম, কিন্তু সেই যাওয়াটাই আমার সবথেকে বড় ভুল হয়ে গিয়েছিল। শেষ সময়ে আমি তোমার পাশে থাকতে পারিনি। সেই সময় আমার তোমার দরকার ছিল। তুমি সব সময় আমার পাশে থেকেছ, কিন্তু আমি পারলাম না। এভাবেই কালী কাঁদতে থাকে। অন্যদিকে অপর পাশ থেকে অনু সেই কথাগুলো শুনে কাঁদছিল। কালী বলতে থাকে, আমার একা একা আর কিছুই ভালো না, আমার মন চাইছে আমি তোমার কাছে চলে আসি মা। অনু এইসব কথা শুনে আরও বেশি কষ্ট পায়। পরের দিন দেখা যায় মিনা তাদের বাড়িতে আসে। অনুর মাকে জিজ্ঞেস করে,
অনু কোথায়। অনুর মা বলে কি যেন কি হয়েছে, বাড়ির পেছনে যে সকাল থেকে বসে আছে, কিছু জিজ্ঞেস করলে কিছুই বলছে না। মিনা তার কাছে চলে আসে আর বলে আজকে কলেজে গেলে না কেন, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। জোরাজোরি করার পরে অনু বলে আমার কেমন জানি ভালো লাগছে না। কালীর কথাগুলো শুনে আমি কোনোভাবেই ওর কষ্টগুলো মেনে নিতে পারছি না। মিনা তাকে সরাসরি জিজ্ঞেস করে তুমি ওকে ভালোবেসে ফেলেছ। অনু মুখ বুজে থাকে, কিছুই বলতে পারে না। এরপরে মিনা বলে তুমি তো ওকে চেনোও না, কখনো দেখোনি, তাহলে ওকে ভালোবাসলে কি করে। এক কাজ করো, ওর সাথে কথা বলো, দেখা করতে চাও। অনু কোনোভাবেই রাজি হয় না, কিন্তু মিনা জোর করেই অনুর মোবাইলটা নিয়ে কালীকে কল করে। এরপরে অনু কথা বলতে শুরু করে। অনু তাকে বলে আপনার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন কেমন আছেন। কালী বলে ভালো আছি, কিন্তু আপনি জানলেন কি করে, আপনি কি আমার কথা শুনে ফেলেন। অনু তখন বলে সরি, আসলে কৌতূহলবশত শুনে ফেলেছিলাম, আমি কি আপনার সাথে দেখা করতে পারি। কালী বলে তার কোনো প্রয়োজন হবে না, আর আমার কল যদি আপনাকে বিরক্ত করে তাহলে আমি আর কল দেব না। অনু বলে না না, এমন কোনো কথা নয়, আসলে আপনি আপনার মায়ের সাথে যেসব কথাগুলো বলেছেন আমি কৌতূহলবশত শুনে ফেলেছি, তাই আপনাকে দেখার ইচ্ছা হয়েছে, প্লিজ একবার দেখা করি। কালী অবশেষে রাজি হয়ে যায়। অনু ঠিকানা বলে দেয় কখন কোথায় আসতে হবে। পরের দিন দেখা যায় অনু সুন্দর করে সেজেগুজে মন্দিরের পাশেই একটা পাহাড়ে বসেছিল। একটু পরেই কালী সেখানে চলে আসে। অনু আর কালী একে অপরের দিকে তাকিয়ে থাকে। একটু পরেই দেখা যায় অনুর চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। কালী বলে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে। অনু বলে কিছু হয়নি, আপনি কি কাউকে পছন্দ করেন। কালী বলে না, কিন্তু কেন। এরপরেই অনু বলে আমাকে আপনার কেমন লাগে। কালী কিছুই বলে না, শুধু অনুর দিকে তাকিয়ে থাকে। এরপরেই অনু কালীকে জড়িয়ে ধরে, আর সেখান থেকেই তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়। অনু কালীর জন্য এক কথায় পাগল ছিল। দেখা যায় বাইকে করে আসার সময় অনু কালীকেই বলছিল সব ছেলেরা এরকম সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, আর তুমি সুযোগ পেয়ে হাতছাড়া করছো, আমাকে জড়িয়ে ধরে বসো তো। তারা মন্দিরে আসে, একসাথে প্রার্থনা করে। অনু তাকে বলে তাকে কোলে করে উপরে উঠিয়ে নেওয়ার জন্য। কালীও সেটাই করে, কারণ কালীও অনুকে অনেক বেশি ভালোবাসে। কালীর মা মারা যাবার পরে অনুই তার একমাত্র পৃথিবী। আর এরপরেই তারা বিয়ে করে নেয়। ঘটনা বর্তমানে চলে আসে। অনু তার শাশুড়িকে বিচার দেয়, দেখেছ মা, তোমার ছেলে কিভাবে মিথ্যে কথা বলে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে, এমনকি বিয়ে করে পর্যন্ত নিয়ে এসেছে। তখনই কালী একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরেই কালীর মা বলতে থাকে ও মিথ্যে বলেনি, আমি ওর আসল মা নই, আমি ওর খালা। আসলে ওর মা বিজি কালীর বাবা মারা যাবার পরে থেকে অনেক কষ্টে লালন পালন করেছে, আমরা কেউ তাকে সাহায্য করতে পারিনি। বিজি তার ছেলেকে নিয়ে সারা জীবন একাই লড়াই করে গেছে। কালী তার মায়ের কষ্ট দূর করার জন্যই সিঙ্গাপুরে গিয়েছিল, কিন্তু সিঙ্গাপুরে যাবার এক সপ্তাহ পরেই কালীর মা মারা যায়। কালী ছুটি পায়নি। এরপরে যখন 1 বছর পরে সে ফিরে আসতে পারে, সে তার মাকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছিল, এমনকি মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেছিল। আমরা তাকে যখন ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর বলে ও অনেক বেশি একা হয়ে গেছে, আর এই জন্যই ধীরে ধীরে কালী সুস্থ হয়। এরপরেই কালী চাইছিল তার মায়ের স্মৃতি আগলে রাখার জন্য, আর এই জন্যই সে তোমার কাছে ফোন করে সেই সিমটা চেয়েছিল। কিন্তু যখন থেকে তুমি তার সাথে কথা বলতে শুরু করেছো, কালী আবারও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আসলে কালীর আপন বলতে তুমি ছাড়া ওর কেউ নেই। কালী আসলে ছোটবেলা থেকেই ওর মাকেও মা বলতো, আমাকেও মা বলে ডাকতো, আর এই জন্য এখনো আমাকে মা বলেই ডাকে। কথাগুলো শুনে চোখ বেয়ে পানি পড়ছিল অনুর। আসলে অনু ভেবেছিল কালী হয়তোবা শুধুমাত্র কথা বলার জন্যই তাকে ওই সময়টাতে তার মায়ের ব্যাপারে মিথ্যে বলেছিল, কিন্তু আসল ঘটনা আজকে জানার পরে নিজের চোখের পানি সে আর ধরে রাখতে পারে না। কালী সেখানে আসতেই সে কালীকে জড়িয়ে ধরে। এদিকে রত্নাম এবং তার ছেলে একটা ফুয়েল স্টেশনে এসে বাইকে তেল ভরে আবারও তারা যেতে শুরু করে। অন্যদিকে দেখা যায় কালী আর অনুর পুজো শুরু হয়ে গিয়েছিল। এরপরেই যখন সেই মোরগটাকে বলি দেওয়ার পালা আসে, তখনই আবারও কেন জানি অনুর মনটা সায় দেয় না। সে কালীকে বলে বলো না মোরগটাকে বলি না দেবার জন্য। সে তার শাশুড়িকেও বলে বলো না ওকে মোরগটা না বলি দেওয়ার জন্য। তখন কালী অনুকে একটু পাশে নিয়ে আসে। তারা ভাবছিল হয়তো অনু প্রেগনেন্ট, তাই এসব কিছু তার ভালো লাগছে না। আর ধীরে ধীরে তাদের পুজোও শেষ হয়ে যায়। এদিকে রত্নামকে দেখা যায় সেও সেই দিক দিয়ে আসছিল যে দিক দিয়ে একটু আগে শঙ্কর, কালী, অনু সবাই এসেছিল, অর্থাৎ জঙ্গলের সেই রাস্তা দিয়ে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় কালী এবং তার বাড়ির লোকেরা যারা যারা সেখানে এসেছিল সবাই খাবার টাবার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর আসার পরেই অনু হাঁপিয়ে পড়ে। সে বলে আমি আর হাঁটতে পারছি না। কালী সবাইকে বলে তোমরা এগিয়ে যাও, আমরা আসছি, কারণ তারা তো আলাদা করে বাইকে যাবে, আর এই জন্য বাড়ির সবাই এগিয়ে যেতে শুরু করে।
কালীর বাড়ির লোকেরা গাড়ি নিয়ে রওনা হয়ে পড়ে। এদিকে কুমার আর রাজু একটু আসার পরেই হঠাৎ করেই কুমারের মনে পড়ে সে তার মোবাইলটা হয়তোবা জঙ্গলেই ফেলে রেখে এসেছে। রাজু বলে, তাহলে তুমি যাও, আমার বাড়িতে কাজ আছে, যেতেই হবে। এই জন্য কুমার একাই বাইক নিয়ে আবারও সেই জঙ্গলের দিকে ফিরে আসতে শুরু করে। এদিকে কালী আর অনু সেখানে বসে একটু রেস্ট নিচ্ছিল। তখনই হঠাৎ করেই অনুর আবারও মনটা কেমন জানি করে ওঠে। পেছনে তাকাতেই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কালী তাকে শান্ত করার চেষ্টা করে, আর দেখা যায় অনু আসলে ভয় পাচ্ছিল রত্নাম এবং তার ছোট্ট ছেলেকে দেখে। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। আসলে অনু আর কালী ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল। অনুর পরিবার থেকে কোনোভাবেই বিয়েটা মেনে নেবে না, কারণ কালী সাধারণ একজন ছেলে, তার উপরে তাদের গোত্র আবার অনুদের গোত্র থেকে অনেক নিচু। অনু পালিয়ে বিয়ে করাতে অনুর পরিবার অনুর উপর প্রচণ্ড রেগেছিল, বিশেষ করে তার ফুপু, তার দাদি। অনুর বাবাকে বলতে থাকে, ওই মেয়ে আমাদের মান সম্মান শেষ করে দিয়ে চলে গেছে, ওই ছেলের সাথে শুয়েছে, এখন আবার সেই ছেলের বাচ্চাও তার পেটে। সমাজে আমাদের মান সম্মানটা আর থাকলো কোথায়? ওর মাথাটা যদি এক কোপে ফেলে দিতে পারো, তাহলে আবারও আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাবো। যে করেই হোক তোমাকে করতে হবে। অনুর বাবার মুখ দেখে মনে হচ্ছিল যে অনুর বাবা কোনোভাবেই কাজটা করতে চাইছিল না। শত হলেও অনু তার মেয়ে, সে তার মেয়েকে ভালোবাসে, কিন্তু তার বোন, তার মা এবং আরও অনেকেই অনুর বাবাকে এমনভাবে বোঝায় অনুর বাবা রাজি হয়ে যায়। যখন তারা খবর পেয়েছে কালী আর অনু এই জঙ্গলে পুজো দিতে এসেছে, তখনই তারা বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছে এখানে আসার জন্য। আর রাস্তার মাঝে সেই লোকটাও তাদের খবর দিয়েছে যে তারা সত্যি এখানে এসেছে কিনা। দেখা যায় ব্যাগে করে আনা দুটো ছুরি রত্নাম এবং তার ছোট ছেলে হাতে নেয় এবং তাদের দিকে দৌড়ে আসতে শুরু করে। এদিকে কালী শুধু অনুকে আড়াল করছিল যাতে অনুর কোনো আঘাত না লাগে। এরপরেই দেখা যায় অনুর ছোট ভাই সবার প্রথমে কালীর ওপরে হামলা করে। চাকু দিয়ে তারা একের পর এক আঘাত করে, এমনকি একটা আঘাত অনুর হাতেও লাগে। সে কাঁদতে থাকে, বারবার বলতে থাকে, বাবা আমাদের ছেড়ে দাও। অনুর বাবার চোখ দেখে মনে হচ্ছিল সে অনুর জন্য কষ্ট পাচ্ছিল, কিন্তু তারপরও সমাজে তার মানসম্মান টিকিয়ে রাখতে হবে, আর এই জন্য সে অন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে অনুর ছোট ভাইয়ের মধ্যে এতটাই রাগ দেখা যায়, সেই ছোট্ট ছেলেটাও চাকু নিয়ে এলো পাথারিভাবে কালী আর অনুকে আঘাত করতে শুরু করে। আসলে সমাজে ভেদাভেদ তৈরি করা ছোট বড় জিনিসটা মানুষকে এমনভাবে গ্রাস করে নিয়েছে, অনুর বাবা এবং অনুর ছোট ভাইকে দেখে সেটাই বোঝা যাচ্ছিল। এদিকে কালী কোনোভাবে তাদের দুইজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গর্ভবতী অনুকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। অনুকে কোলে করে নিয়ে সে বেশি দূর দৌড়াতে পারে না, কিন্তু তারপরও দৌড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তার সামনে চলে আসে শঙ্কর এবং তার লোকেরা। আসলে শঙ্কর সেই লোকদের এখানে নিয়ে এসেছিল অনু এবং কালীর উপরে হামলা করার জন্য। এই শঙ্কর হচ্ছে অনুর বড় ভাই। তারাও দেখা যায় অনু আর কালী দুজনের উপরেই চাকু দিয়ে আঘাত করতে থাকে একের পর এক। অসহায় কালী নিজের গর্ভবতী স্ত্রীকে শুধু একের পর এক রক্ষা করার চেষ্টা করছিল, আঘাতগুলো নিজের গায়ে নিচ্ছিল। এদিকে বেচারি অনু, সে শুধু ভাবছিল তার অপরাধটা কি। সে শুধু কাঁদছিল আর চেয়েছে নিজের পরিবারকে দেখছিল। এই পরিবারের মানুষগুলোই তাকে ছোট থেকে বড় করেছে, আর আজকে তারাই তার জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শঙ্কর এবং সেই লোকগুলো অনুকেও ছাড় দিচ্ছিল না, তাকেও প্রচণ্ড আঘাত করে যাচ্ছিল। এদিকে কালী নিজের জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও অনুকে রক্ষা করার চেষ্টা করছিল, তাদেরকে সরিয়ে দিচ্ছিল, কিন্তু আহত কালী কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না। এদিকে দেখা যায় একজন সেই গর্ভবতী আহত অনুর চুলের মুঠি ধরে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছিল। অনু শুধু ব্যথায় চিৎকার করছিল যে আমাদের ছেড়ে দাও, আমাদের এখান থেকে যেতে দাও। কালী তার শরীরের শেষ শক্তি দিয়ে আবারও তাদের সাথে লড়াই করে, অনুকে কোলে নিয়ে আবারও পালাতে শুরু করে। ঠিক তখনই সামনে থেকে আরও একজন কালীর মাথায় এসে আঘাত করে, তারা আবারও সেখানে পড়ে যায়। ততক্ষণে অনুর ছোট ভাই এবং তার বাবাও সেখানে চলে এসেছিল। এদিকে অনু শুধু তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছিল, আমাদের ক্ষমা করে দাও, আমাদের এখান থেকে যেতে দাও। কিন্তু কেউ তাদের কথাই শুনছিল না। সেই ছেলেগুলো কালীকে ধরে, রত্নাম এসে কালীর পেটে চাকু ঢুকিয়ে দেয়। কালী আরও বেশি আহত হয়ে যায়, কিন্তু তারপরও সে শুধু অনুকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই সেখানে কুমার চলে আসে। কুমার এইসব দৃশ্য দেখার পরে হতবাক হয়ে যায়, চিৎকার করতে থাকে আর বলতে থাকে ওদের ছেড়ে দাও। কিন্তু কে শোনে কার কথা? কুমার, কালী, অনু সবাইকে তারা মারতে শুরু করে, একের পর এক আঘাত করতে শুরু করে। অনুর জন্য তাদের একটু মায়া হচ্ছিল না, অনুর অনাগত সন্তানের কথা তাদের একবারও মনে পড়ছিল না। কুমারও আহত হয়ে যায়। কুমার অনেক কষ্টে তাদেরকে আটকায় আর কালীকে বলে অনুকে নিয়ে এখান থেকে পালাও। কালী অনেক আহত ছিল, অনুও,
কিন্তু তারপরও কালী অনুকে কোলে নিয়ে আবারও দৌড়াতে শুরু করে। বাধ্য হয়ে সে মন্দিরের কাছে ফিরে আসে। তারা দুজনেই কাঁদতে শুরু করে, কিন্তু তারপরও কালী তাকে ভরসা দিচ্ছিল, কিছু হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। কালী চাইছিল তাদেরকে প্রতিহত করে অনুকে কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারলেই হলো। তখনই দেখা যায় শঙ্কর এখানে চলে আসে, আবারও কালীকে মারতে শুরু করে। শঙ্করের লোকেরাও সেখানে চলে আসে, তারা কালীকে জাপটে ধরে, আর শঙ্কর বড় একটা পাথর দিয়ে কালীর পায়ে বারবার আঘাত করে, যেন কালী আর কোথাও যেতে না পারে অনুকে নিয়ে। অন্যদিকে সবাই চিৎকার করে বলছিল, ওকে মেরে ফেলো। অনুর ছোট ভাইকে দেখা যায় একটা রামদা শঙ্করকে এনে দেয়, আর শঙ্কর সেই রামদা দিয়েই অনুকে একের পর এক আঘাত করতে থাকে, কোপাতে থাকে। অনু শুধু কাতরাচ্ছিল। আসলে এই ঘটনাগুলো আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, না হলে ভিডিওতে ওয়ার্নিং চলে আসতে পারে। মুভিতে সরাসরি তাদের যেভাবে মারা হচ্ছিল আর দুজনের যে বাঁচার আর্তনাদ ছিল, সেটা সত্যি খুবই কষ্টদায়ক। একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে? একজন ভাই তার বোনের সাথে এমনটা কি করে করতে পারে? শঙ্কর বারবার আঘাত করে অনুকে সেখানে ফেলেই চলে আসে। অন্য একজন বলছিল ওর বাচ্চাটা যেন কোনোভাবেই না বাঁচে। এরপরেই শঙ্কর আবারও ফিরে যায়, অনুর পেটে বারবার সেই রামদা দিয়ে আঘাত করে, আর এরপরেই ওই অবস্থাতে অনুর অনাগত সন্তানটাকে টেনে বের করে আর সেটাকে ছিটকে ফেলে দেয়। এই ভয়ানক দৃশ্য দেখার পরে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কি ভয়ানক এক দৃশ্য! মানুষ আসলে কোথায় যেতে পারে, মানুষ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আসলে এমন দৃশ্য না দেখা গেলে বোঝাই যায় না। অনু সেখানেই মারা যায়। অন্যদিকে কুমার আর কালী, তারা দুজন শুধু চিৎকার করে কাঁদছিল। তাদের কি এমন দোষ ছিল? তাদের সাথে এমনটা কেন হলো? অবশেষে অনুর বাবা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শঙ্কর এবং তার ভাইয়েরাও সেখান থেকে চলে যায়, আর সেখানেই অনুর মৃতদেহটা পড়ে থাকে। অনুর মৃতদেহ জড়িয়ে কালী শুধু আত্মচিৎকার করছিল যে তাদের কি এমন দোষ ছিল, তাদের জীবনটা এভাবে শেষ করে দেওয়া হলো কেন। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এখন ছোট ছোট কিছু টুইস্টের উত্তর দিয়ে দেই। আসলে কাবিয়া, যে মেয়েটি জঙ্গলে আসার পরে একটি মেয়ের চিৎকার শুনে পালিয়ে গিয়েছিল, সেই ঘটনাটা ছিল যখন অনুর পেট থেকে বাচ্চা বের করে নিয়ে আসা হয়। আসলে কাবিয়া তখন অনুর চিৎকারই শুনতে পেয়েছিল, কিন্তু সে ভূত ভেবে ভয়ে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে হয়তো প্রভু বুঝতে পেরেছিল অনু আর কালীর ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, এই জন্য অনুর মন শুরু থেকেই সায় দিচ্ছিল না জঙ্গলে আসার জন্য। অন্যদিকে অনু জানত যে তার বাবা মা কোনোভাবেই এই বিয়েটা মেনে নেবে না, আর এই জন্যই তারা আসলে এই গ্রামে এসে থাকতে চাইতো না। কিন্তু কালী ভেবেছিল চাকরি যেহেতু করবে, এখানে থেকেই করবে, আর না হয় সে তাদের মানিয়ে নেবে। এদিকে শঙ্কর আসলে শুরু থেকেই জঙ্গলে এসে কালী এবং তার পরিবারের লোকদের উপরে নজর রাখছিল। যখনই কালীর পরিবারের লোকেরা সেখান থেকে চলে যায়, তখনই তারা কালী আর অনুর উপরে হামলা করে, আর এটাই ছিল তাদের প্ল্যান। আসলে এই মুভিটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আধুনিকতার এই যুগেও আদিম অন্ধবিশ্বাস এবং তথাকথিত পারিবারিক সম্মান বা অনার কিলিং যে কতটা নৃশংস হতে পারে, তা আমাদের কল্পনারও বাইরে। আসলে ধর্ম আর ঐতিহ্যের দোহাই দিয়ে রক্তের সম্পর্কের ওপরে আঘাত আনা কখনোই কোনো সংস্কৃতির অংশ হতে পারে না। মুভিতে কালী আর অনু যখন বাঁচার লড়াই করছিল, তখন আসলে তারা কেবল নিজেদের জন্য নয়, বরং এই সমাজে নোংরা প্রথার বিরুদ্ধে লড়াই করছিল। মুভিটা আমাদের শেখায় মানুষের জীবনের মূল্য যে কোনো প্রথা বা ঐতিহ্যের চাইতে অনেক বেশি বড়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে, মুভির ক্লাইম্যাক্সকে আপনাদের চমকে দিয়েছে, এই বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।